আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপিকে আসিফ মাহমুদ, সারা দেশে যে নৈরাজ্য জুলুমতন্ত্র শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করুন। হিন্দু প্রার্থী দিয়েও ব্যর্থ জামাত, খুলনায় বড় ধাক্কা। নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ, সংখ্যালঘু ভোটারদের উপর কোনো আক্রমণ বা দমনের ঘটনা ঘটেনি, ভোট হয়েছে আন্তর্জাতিক মানের। এবং সর্বশেষ জানাবো নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে এনসিবির বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপিকে আসিফ মাহমুদ সারা দেশে যে নৈরাজ্য জুলুমতন্ত্র শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করুন। নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন। আসিফ মাহমুদ বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি, আপনারা ম্যান্ডেট দিয়েছেন, আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখব। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদের ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, অত্যন্ত লজ্জার সঙ্গে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করব, না হলে করব না। আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি। এই মা বোন এবং তরুণদের বাদ দিয়ে বাংলাদেশে বিনির্মাণ করা সম্ভব নয়। আপনারা যদি দমনপীড়নের মাধ্যমে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করতে চান তাহলে আপনাদের সামনে শেখ হাসিনা উদাহরণ জলজল করে চলছে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নেবে, তাদেরকে আমরা সতর্ক করতে চাই, আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনাদের নেতারও শেখ হাসিনার মতো পরিণতি হোক, তা যদি না চান তবে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে নির্বাচনের পর সংঘটিত সব হামলা, লুটপাট ও ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবি জানান। হিন্দু প্রার্থী দিয়ে ব্যর্থ জামাত, খুলনায় বড় ধাক্কা। খুলনার এক আসনে 2026 সালের জাতীয় নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী নির্বাচন। দলটি ওই আসনে হিন্দু সম্প্রদায়ের প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে রাজনৈতিক মহলের চমক সৃষ্টি করে। এটিকে অনেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা হিসেবে দেখলেও ভোটের ফল বলছে ভিন্ন কথা। বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে খুলনায় বড় ধাক্কা খেল দলটি। বেসরকারি ফলাফলে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী আমির ইজাজ খান পেয়েছেন 1,21,000-এর বেশি ভোট। অন্যদিকে জামাদের প্রার্থী কৃষ্ণনন্দী পেয়েছেন প্রায় 70,000 ভোট। প্রায় 50,000 ভোটের ব্যবধানে রাজনৈতিক বিশ্লেষকদের কাছে স্পষ্ট বার্তা বহন করেছে। শুধু কৌশলগত চমক দিয়ে ভোটের স্ট্রোক ঘোরানো যায় না। খুলনা এবার ছিল পরিবর্তনের আবেগ। ধানের শীষ প্রতীকের পক্ষে শক্তিশালী গণজোয়ার তৈরি হয়, যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে জামাতের প্রার্থী নির্বাচনের কৌশল ভোটারদের বড় অংশকে প্রভাবিত করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আস্থার সংকট ছিল অন্যতম কারণ। খুলনা এক আসনটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। সেখানে হিন্দু প্রার্থী দেওয়ার মাধ্যমে দলটি ইতিবাচক বার্তা দিতে চাইলেও ভোটারদের একাংশ তা কৌশল হিসেবে দেখছেন। অতীত রাজনৈতিক অবস্থান, আদর্শিক বিতর্ক এবং দীর্ঘদিনের ভাবমূর্তি এসব বিষয়ে ভোটারদের মনে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। ফলে দলটি একযোগে সংখ্যালঘু ভোটারদের পূর্ণ আস্থা এবং নিজস্ব সমর্থকদের শতভাগ সমর্থন দুটোর কোনোটির পুরোপুরি পায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ফলাফল শুধু একজন প্রার্থীকে হার নয়, এটি একটি বৃহত্তম রাজনৈতিক বার্তা। প্রার্থী পরিবর্তন বা প্রতীকী পদক্ষেপ যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদী আস্থা, নীতিগত স্পষ্টতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তৈরি না হলে নির্বাচনের সাফল্য পাওয়া কঠিন। খুলনার এই ফলাফল আগামী দিনে জামাতের কৌশল পুনর্বিবেচনায় কতটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। তবে স্পষ্ট হয়েছে, ভোটের রাজনীতিতে বিশ্বাসী শেষ কথা। নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ, সংখ্যালঘু ভোটারদের ওপর কোনো আক্রমণ বা দমনের ঘটনা ঘটেনি, ভোট হয়েছে আন্তর্জাতিক মানের। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে। একই সাথে নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে।
তবে তারা ভোটে নির্বাচিত নারী প্রতিনিধির সংখ্যাও আশাব্যঞ্জক নয় বলে হতাশা ব্যক্ত করেছে। অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল্যায়ন নিয়ে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। মিশন প্রধান ইভার্স ইজাপস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পেরেছে। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে। 2008 সালের পর প্রথমবারের মতো নির্বাচন সত্যিকারের প্রতিযোগিতামূলক ছিল, একটি নতুন আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়েছিল, যা মূলত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে ব্যাপকভাবে মর্যাদাপূর্ণ করে। ইভার্স ইজাপস বলেন, বিক্ষিপ্ত স্থানীয় রাজনৈতিক সহিংসতা যাই হোক না কেন প্রায়শই ম্যানিপুলেটেড অনলাইন আখ্যান দ্বারা সৃষ্ট হয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক প্রধান বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে, স্বচ্ছভাবে অংশীদারদের আস্থা বজায় রাখতে এবং নির্বাচনের অক্ষতা সমুন্নত রাখতে কাজ করেছেন। মিশনটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নির্বাচন আইনি কাঠামো গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করতে পরিচালিত হয় এবং 2025 সালের সংশোধনী অন্তর্ভুক্তি এবং বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করে। আইনি নিশ্চয়তা বাড়াতে এবং জবাবদিহিতা এবং স্বচ্ছতা হ্রাস করে এমন ফাঁকফোকরগুলো বন্ধ করার জন্য আরও সংস্কার প্রয়োজন। তিনি বলেন, আমরা দেখেছি সদ্য নিযুক্ত নির্বাচন কমিশন নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের জন্য একটি সক্রিয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য অংশীদাররা কমিশনকে যে সমর্থন দিয়েছিল, কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে, সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের দ্রুত জবাব দিয়েছে, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য ভাগ করে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। ইভার্স ইজাপস বলেন, দুঃখজনকভাবে নারী প্রার্থীরা এই নির্বাচনে প্রায় অনুপস্থিত ছিলেন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মাত্র 4% নারী ছিলেন। বিএনপির 10 জন এবং এনসিপি 2 জন প্রার্থী দাঁড় করান, যেখানে জামাত ইসলামী এবং অন্যান্য 30টি দলের কোনো প্রার্থী ছিল না, যা জুলাই সংহিতে আপাত প্রতিশ্রুতির সঙ্গেও জাতীয় রাজনীতিতে নারীদের এগিয়ে নেওয়ার রাজনৈতিক সদিচ্ছার স্বচ্ছ অভাব প্রমাণ করে। অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে পুরুষতন্ত্র, বৈষম্য, ডিজিটাল এবং শারীরিক হয়রানি। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায় এবং ধর্মীয় সংখ্যালঘুরা তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থার অনুপস্থিতির কারণে তাদের অবস্থার উন্নতির আশা ধূলিসাৎ করেছিল। তারা অনলাইন সহ প্রবশ্য বক্তৃতার মধ্যে ক্রমবর্ধমান ধর্মীয় আভাস নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং শারীরিক ভয়েসের একটি দৃঢ় ভয় প্রকাশ করেন। তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিক্ষিপ্ত রাজনৈতিক সহিংসতা পৌঁছেছিল, তবে এই ঘটনাগুলোর প্রভাব স্থায়ীভাবে রয়ে গেছে এবং কোনো নিয়মতান্ত্রিক প্যাটার্ন দেখা যায়নি। ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন শারীরিক সহিংসতার সঙ্গে জড়িত প্রায় 56টি ঘটনার প্রতিবেদন পেয়েছে, যার ফলে 27টি জেলায় একপক্ষে 200 জন আহত হয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত 5 জনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। ইভার্স ইজাপসে জানান, নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করেছে এবং অংশীদারদের আস্থা বজায় রাখতে সক্ষম হয়েছে। নির্বাচনে আইনি কাঠামো গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করতে উপযোগী হলেও আইনি নিশ্চয়তা, জবাবদিহিতা বাড়াতে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে। কমিশন গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বজায় রেখেছে, তবে কঠোর প্রচারবিধি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ না হওয়ায় পক্ষপাতের অভিযোগও উঠেছে। নির্বাচন প্রস্তুতি পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দলের প্রধান। তিনি জানান, বিদেশে থাকা প্রায় 7,70,000 ভোটার ডাকযোগে ভোট নিয়েছেন, 8,05,000-এর বেশি নির্বাচন কর্মী প্রশিক্ষণ পেয়েছেন এবং সামগ্রী বিতরণও সুষ্ঠুভাবে হয়েছে। তবে বেশিরভাগ ভোট কেন্দ্র প্রতিবন্ধী ও সীমিত চলাচলক্ষম ভোটারদের জন্য সহজ প্রবেশযোগ্য ছিল না। ভোট গ্রহণ, গণনা ও ফল সংকলন মোটামুটি ক্ষমতার সঙ্গে হলেও কিছু ক্ষেত্রে অক্ষতা রক্ষার ব্যবস্থা পুরোপুরি অনুসরণ হয়নি এবং 3টি ঘটনায় ফল সংকলনের স্বচ্ছতার ঘাটতি লক্ষ্য করা হয়েছে। তবু দলীয় এজেন্টদের উপস্থিতি এবং নিয়মিত ফল প্রকাশ জনআস্থা বাড়াতে সহায়ক হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল জানায়, প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় 600-এর বেশি আপিল নিষ্পত্তি এবং 2/3 প্রার্থী পুনর্বহালকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়। তিনি বলেন, 2000-এর বেশি প্রার্থী নির্বাচনে অংশ দেওয়ায় ভোটাররা ব্যাপক রাজনৈতিক বিকল্প পেয়েছেন। প্রচারণা ছিল প্রাণবন্ত এবং প্রার্থীরা সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেছেন, যদিও শেষ দিকে ব্যক্তিগত আক্রমণ এবং পারস্পরিক অভিযোগ বেড়ে যায়।
গণমাধ্যমের ক্ষেত্রে কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভারসাম্যপূর্ণ কভারেজ ও বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করলেও সামগ্রিকভাবে গণমাধ্যম সংস্কার প্রক্রিয়া অসম্পূর্ণ এবং চাপের কারণে বিশ্লেষণধর্মী প্রতিবেদনের পরিসর সীমিত বলে উল্লেখ করা হয়। নাগরিক সমাজের ভূমিকার প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান বলেন, ৮১টি নাগরিক পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করেছে এবং তরুণ কর্মীরা দেশজুড়ে ভোটার শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক ভূমিকা রেখেছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। গতকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ারম্যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।